পৃথিবীতে ফুটবল হচ্ছে একমাত্র খেলা যেই খেলার কারণে পৃথিবীতে একবার যুদ্ধ হয়েছিল এবং যেই খেলার জন্য পৃথিবীতে একবার যুদ্ধ বন্ধ হয়েছিল। বিশ্বকাপ ফুটবল মানে বাংলাদেশে যেন একটা বাক যুদ্ধের উৎসব। কেউ বাড়ির ছাদে আকাশি আর সাদা রঙের আর্জেন্টাইন পতাকা ওড়াচ্ছে, তো কেউ হলুদ আর সবুজ রঙের ব্রাজিলের পতাকা ওড়াচ্ছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন লাতিন আমেরিকার এই দুই দেশের জন্য হাজার মাইল দূরের বাঙালির হৃদয়ে কেন এত রক্তক্ষরণ হয়? মূলত বাংলাদেশি মানুষ 4টা স্টেপে গিয়ে ব্রাজিল আর্জেন্টিনার ক্রেজি ফ্যান হয়ে গেছে। ইতিহাসগুলো খুবই ইন্টারেস্টিং, আপনার ভালো লাগবে। তো চলেন শুরু করি আর্জেন্টিনা ব্রাজিল ভাই ভাই এপিসোড। ওকে, নো জোক, স্টার্ট। ফার্স্ট চ্যাপ্টার, পেলে উইথ রেডিও। তখন সময়টা 1950 থেকে 1960-এর দশক। আজকের মতো হাতে হাতে স্মার্টফোন তো দূরে থাক, ঘরে ঘরে টেলিভিশনও ছিল না। মানুষের বিনোদনের একমাত্র একটা জানালা ছিল কাঠের তৈরি সেই ভারী রেডিও। তখন রেডিও ছাড়া আর কোনো কিছুই অ্যাভেলেবেল ছিল না। আর্জেন্টিনা তখনও বাঙালির মনে জায়গা করতে পারেনি, কিন্তু রেডিওর সেই ঝিরঝিরি আওয়াজে ভেসে আসতো শুধু একটা নাম, পেলে। পশ্চিম বাংলার আকাশবাণী, কলকাতা বা বিবিসিতে যখন বাংলার ধারা বিবরণী দেওয়া হতো, তখন ধারাভাষ্যকারের উত্তেজিত কণ্ঠে জাস্ট একটা শব্দই আসতো, গোল। শব্দটা শুনেই পাড়ার মোড়ে জটলা বেজে যেত। পেলের সেই জাদুকরি ড্রিবলিং বা বাইসাইকেল কিক মানুষ চোখে দেখেনি, কিন্তু কানে কানে শুনে কল্পনায় সেটা ফুটিয়ে তুলেছিল নিজের মতো করে। এভাবেই 1958 থেকে 1970 সালের মধ্যে পেলের হাত ধরে বাঙালির ঘরে ঘরে ব্রাজিলের হলুদ জার্সির প্রতি এক অদ্ভুত মায়া তৈরি হয়ে যায় সবার। কোনো ভিডিও ফুটেজ ছাড়াই মানুষ পেলের প্রেমে পড়ে যাচ্ছিল শুধু ধারাবিবরণী শুনে। এটাই ছিল বাংলাদেশের ফুটবল ক্রেজের প্রথম বীজ। তখনও তো ক্রেজ ছিল না, শুধু জন্মাচ্ছিল ফুটবলের প্রতি ভালোবাসা। সেকেন্ড চ্যাপ্টার, এন্টি ব্রিটিশ। 1982 সালে ফকল্যান্ড যুদ্ধ। ভাবুন তো, আর্জেন্টিনার ঘরের কাছের কিছু দ্বীপ দখল করে নিল কয়েক হাজার মাইল দূরের ইউরোপীয় শক্তি ইংল্যান্ড। যুদ্ধে আর্জেন্টিনা হেরে গেল, মারা গেল তাদের কয়েকশো তরুণ সৈনিক। পুরো আর্জেন্টিনা তখন অপমানে আর শোকে পাথর। কি বা আর করতে পারত যখন ব্রিটিশের শাসন আমল চলছিল? বদলার অপেক্ষা ছাড়া আর কিছুই করার ছিল না তাদের। একইভাবে ব্রাজিলকে বহু বছর শাসন করেছে পর্তুগিজরা, যারাও ইউরোপিয়ান শক্তি, ইংল্যান্ডের মতোই ব্রিটিশ, রাইট? তারা ব্রাজিলের লোকদেরকে গোলামের মতো দেখতো। তারা শুধু ব্রাজিলকে শাসন করত, শোষণ করত। আর্জেন্টিনা তো ব্রিটিশদের সাথে যুদ্ধ করে হেরেছিল, কিন্তু ব্রাজিলের গল্পটা আরো গভীর মানের। 300 বছর ধরে পর্তুগিজরা ব্রাজিলকে সির্ফ একটা সোনার খনি হিসেবে ব্যবহার করেছেন। ব্রাজিলের সব সোনা দানা, হীরা আর প্রাকৃতিক সম্পদ সবকিছু লুটে নিয়ে গিয়ে তারা নিজের দেশ পর্তুগালকে সাজিয়েছে। ব্রাজিলের মানুষজনকে তারা মানুষই মনে করতো না, সির্ফ গোলাম বানিয়ে রেখেছিল। এমনকি 1822 সালে যখন ব্রাজিল স্বাধীন হয়, তখন পর্তুগিজদের মধ্যে একটা ভাব ছিল যে তোমরা তো আমাদেরই তৈরি, হ্যাঁ, আমাদের ছাড়া তোমরা অচল, আমাদের ছাড়া তোমরা কোনো কিছুই করতে পারবে না। পর্তুগিজরা ঠিকই সোনা দানা গয়না এগুলো সবকিছু লুট করেছিল, কিন্তু ব্রাজিল তাদের কাছ থেকে সোনালী ট্রফি, দ্য ওয়ার্ল্ড কাপ কেড়ে নিয়ে বদলা নিয়েছিল। এটা ছিল ফুটবল ইতিহাসের অন্যতম এক সুন্দর বদলা। এর ঠিক 4 বছর পর 1986 বিশ্বকাপে মুখোমুখি হলো সেই দুই অজন্ম শত্রু, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যে ইংল্যান্ড তাদের সব কেড়ে নিয়েছিল। সারা বিশ্ব তখন টিভির পর্দায় তাকিয়ে। ঠিক সেই ম্যাচে ম্যারাডোনা যা করলেন সেটা ফুটবল নাই, সেটা ছিল পোয়েটিক জাস্টিস। প্রথমে হাত দিয়ে সেই বিতর্কিত গোল, যেটাকে ম্যারাডোনা বলেছিলেন হ্যান্ড অফ গড বা ঈশ্বরের হাতের গোল। ইংরেজরা যখন চিটিং চিটিং বলে চিৎকার করছিল, ঠিক তার 4 মিনিট পরেই ম্যারাডোনা মাঝমাঠ থেকে একাই 6 জন ইংরেজ খেলোয়াড়কে ড্রিবলিং করে কাটিয়ে গোল করে দিলেন।
যেটাকে বলা হয় সেঞ্চুরির সেরা গোল। ম্যারাডোনা পরে বলেছিলেন ওই ম্যাচে গোল করা মানে ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ জেতা। এখন আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, বাঙালির দিকে তাকান, তাহলে দেখবেন সেম একই কাজ। ব্রিটিশরা 200 বছর আমাদের শাসন করেছে, আমরা ব্রিটিশদের গোলামি করেছি প্রায় 200 বছর। আমাদের কাছে ম্যারাডোনা হয়ে উঠলেন শোষিত মানুষের এক সমীহ। কারণ সাবকনসিয়াসলি আমাদের অবচেতন মন বুঝতে পেরেছিল যে ব্রাজিল আর্জেন্টিনা ব্রিটিশদেরকে অপছন্দ করেন এবং আমরা নিজেরাও ব্রিটিশদেরকে অপছন্দ করতাম। সো আমাদের শত্রু যারা, তাদেরও শত্রু তারাই। এই ব্যাপারটা আমাদেরকে বন্ধু বানিয়ে দিয়েছিল। আমরা ওইভাবে কখনো ক্যালকুলেশন করে দেখিনি। তারপরও এইটাই অনেক বড় একটা কারণ যে তাদের শত্রু আর আমাদের শত্রু সেম, এই কারণে আমরা বন্ধু হয়ে গেছি। তাছাড়াও সুন্দর খেলা বা মেধা এগুলো তো আছেই। আর এভাবেই বাংলাদেশের ঘরে ঘরে আকাশি সাদা রঙের রাজত্ব শুরু করলো। চ্যাপ্টার 3, ম্যারাডোনা ও রঙিন টিভি। 80-র দশকের শুরু। বাংলাদেশে তখন কেবল বিটিভির যুগ, আর রঙিন টেলিভিশন ঘরে ঘরে জাস্ট একটা দুইটা উকি দিচ্ছে। পেলেকে মানুষ ভাষ্যকারের কথা শুনে তাদের হৃদয়ে রেখেছে। কিন্তু এবার এলো সেই মহেন্দ্রক্ষণ। মানুষ প্রথমবারের মতো ফুটবলের জাদুকর ম্যারাডোনাকে নিজের চোখে দেখলো, আর তাতেই বাঙালি পুরো পাগল হয়ে যাচ্ছিল। কারণ আগে থেকেই বাংলার মানুষের ফুটবলের প্রতি ছিল ভীষণ টান। এই ইতিহাস একটু পরে বলছি, যাই হোক। তো ম্যারাডোনা তখন যেই জাদু দেখাতো তা সরাসরি দেখা যাচ্ছিল এবং সেটা দেখে মানুষ পাগল হয়ে যাচ্ছিল। তার ড্রিবলিং, তার রান, তার শুটিং, তার পাসিং, ফিনিশিং, বাইসাইকেল জাস্ট কল্পনার থেকেও বেশি সুন্দর লাগছিল মানুষের কাছে। এবং সে তার জাদু দেখিয়ে নিয়ে নিল বিশ্বকাপ। তারপর তার ফ্যান বেজ আরো বেড়ে গেল। আর দিন শেষে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু এটা খেলছিল যে ম্যারাডোনা হচ্ছে ইংল্যান্ডের অপছন্দ করে, ব্রিটিশদের অপছন্দ করে। তো ম্যারাডোনা আমাদের কাছে আরো বেস্ট হওয়া শুরু করে, শত্রু বন্ধু, রাইট? তো ম্যারাডোনার খেলা ব্যাপক একটা বড় ভূমিকা পালন করেছে বাংলাদেশের এই ক্রেজটা তৈরিতে। চ্যাপ্টার 4, আবু-হানি বনাম মোহামেডান। আবু-হানি বনাম মোহামেডানের ইতিহাসটা অনেক বড়। আপনারা চাইলে এটা নিয়ে একটা এক্সট্রা ভিডিও বানানো সম্ভব। আপনারা যদি বলেন আমি বানাবো। তো আমরা সবাই চিনি আবু-হানি আর মোহামেডানকে, রাইট? পেলের পরে এই ক্লাবগুলা বাংলাদেশের প্রতিটা মানুষকে ফুটবলে টেনে এনেছে এবং সেখান থেকেই এক পক্ষকে সাপোর্ট করার বিষয়টা এসেছে এবং নিজের দলকে ভালো প্রমাণ করতে শুরু হয় ইতিহাস নিয়ে যুক্তি তর্ক, যেটা দিয়ে শুরু হয় বাকযুদ্ধ। কিন্তু 90-এর দশকের পর যখন আমাদের দেশি ফুটবলের সেই সোনালী জুলুসটা আসলে কমতে শুরু করলো, তখন বাঙালির মনে একটা বিশাল শূন্যতা তৈরি হয়। বাঙালি জাতি স্বভাবগতভাবেই একটা দ্বিপক্ষীয় লড়াই বা দলাদলি করতে আসলে পছন্দ করে। যখন দেখলো নিজের দেশের মাঠে নিজের সেই দলগুলোই নেই, উত্তেজনা আর নেই, তখন তারা তাদের দীর্ঘদিনের সেই প্যাশন আর দলাদলির ক্ষুধা মেটানোর জন্য বেছে নিল ব্রাজিল আর আর্জেন্টিনাকে। এবং মানুষ তার পারিবারিক সূত্রে এই দুইটা থেকে একটা দলকে নিজের করে নেই, মানে পৈতৃকভাবে বলা যেতে পারে, পারিবারিকভাবে। ওকে, ডান, পারিবারিকভাবে মানুষজন হয়, ব্রাজিল হয় বা আর্জেন্টিনা হয়। সো এই ছিল আমাদের 4টা স্টেপ, যেই 4টা স্টেপের থ্রুতে আসলে বাঙালিরা এত বেশি লেভেলের হচ্ছে যে ক্রেজি ফ্যান হয়ে গিয়েছে বাংলাদেশ এবং ব্রাজিল এবং আর্জেন্টিনার মূলত। এবার ফুটবল নিয়ে 2টি সত্যিকারের ফ্যাক্ট। বলেছিলাম না যুদ্ধ শুরু হয়েছিল এবং যুদ্ধ বন্ধ হয়েছিল এই ফুটবলের জন্য। সময়টা 1969 সাল। নাইজেরিয়াতে তখন ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। কিন্তু যখন ঘোষণা করা হলো যে ব্রাজিলের সান্তোস ক্লাব তাদের জাদুকর পেলেকে নিয়ে নাইজেরিয়াতে খেলতে আসছে, তখন এক অবিশ্বাস্য কাণ্ড ঘটলো। যুদ্ধের দুই পক্ষই নিজেদের মধ্যে চুক্তি করলো যে পেলের খেলা চলাকালীন তারা কেউ কারোর উপর গুলি চালাবে না, কোনো ধরনের হামলা করবে না। পেলের পায়ের জাদু দেখার জন্য 48 ঘন্টার জন্য যুদ্ধবিরতি হয়েছিল। এটা ছিল পৃথিবীর
অন্যরকম এক বিরল একটা ঘটনা। ফুটবলার পেলের সম্মানে শত্রু দেশও তখন বন্ধু হয়ে গিয়েছিল। একই বছর অর্থাৎ 1969 সালে ঘটেছিল ঠিক উল্টো আরেক ঘটনা। মধ্য আমেরিকার দুই প্রতিবেশী দেশ এল সালভাদোর এবং হন্ডুরাস 1969 সালের বিশ্বকাপের বাছাই পর্বের এই দুই দেশের ফুটবল ম্যাচকে কেন্দ্র করে গ্যালারিতে দাঙ্গা লাগে এবং সেটা চরম রাজনৈতিক উত্তেজনায় রূপ নেয়। পরিস্থিতি এতই খারাপ হয় যে দুই দেশে একে অপরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দেয়। সিরিয়াসলি, ইতিহাসে এটি ফুটবল যুদ্ধ বা ফুটবল ওয়ার নামে পরিচিত, যা প্রায় 100 ঘন্টা সময় দীর্ঘমেয়াদী হয়েছিল এবং হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের বাংলাদেশের ব্যাপারটাতে আমরা যদি দেখি, ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আমাদের মধ্যে প্রচন্ড লেভেলের ক্রেজ কাজ করে। এন্ড আমি নিজে একজন ব্রাজিল সাপোর্টার এবং এখানে আমার যে ভিডিও করছি ও একজন আর্জেন্টাইন সাপোর্টার, রাইট? সো আমরা কিন্তু একসাথে আছি। ব্যাপারটা এই পর্যন্ত সবার ক্ষেত্রেই ব্যাপারটা এরকম যে ব্রাজিল আর্জেন্টিনা দুইজন দুই দল করে কিন্তু তারা বন্ধু। কিন্তু ধরেন যে ব্রাহ্মণবাড়িয়ায় এরকম হয় যে হচ্ছে যে দুই দলের আর কি পক্ষ নিয়ে আর কি গ্যাঞ্জাম হয়ে অনেক মানুষ মারা যায়। হ্যাঁ, সো এই ব্যাপারগুলো অনেক উদ্ভট লাগে আমার কাছে। আমি তো একটা সময় নিজেও এরকম একটা ফ্যান ছিলাম যে মানে কিভাবে আর্জেন্টিনাকে হচ্ছে যে খারাপ বানানো যায়। হ্যাঁ, ব্রাজিল বেস্ট, আর্জেন্টিনা সব থেকে খারাপ। সো এইরকম আমার মধ্যে একটা সময় কাজ করতো, কিন্তু এখন ওগুলো আসলে আর কাজ করে না। আমি অবশ্যই ব্রাজিল আর্জেন্টিনার যদি খেলা হয় সেক্ষেত্রে আমি ব্রাজিল সাপোর্ট করব, কিন্তু যদি ব্রাজিল আর্জেন্টিনার খেলা না হয় আমি যে কোনো দলের সাথে খেলা পড়লে আর্জেন্টিনা সাপোর্ট করবো। তো আমি প্রথমে এখন ব্রাজিল সাপোর্ট করি, তারপরে আর্জেন্টিনা সাপোর্ট করি। আই লাভ আর্জেন্টিনা। আমি মানে মূলত আসলে যারা ভাই খেলা পছন্দ করে, খেলা বোঝে, সো তারা এই ব্যাপারগুলো নিয়ে এরকম করে না, এত বড় লেভেলে নিয়ে যায় না। হয়তো বা একটু তর্ক বিতর্ক হতে পারে মজার মধ্যে, হ্যাঁ, কিন্তু ওরকম সিরিয়াস পর্যায়ে যাওয়াটা এটা আমার কাছে খুবই খারাপ লাগে, এটা বোরিং লাগে। এটা আপনারা কেউই করার চেষ্টা করবেন না। এবং কেমন লাগলো আমাদের আজকের এই আর্জেন্টিনা এবং ব্রাজিল ভাই ভাই এপিসোড, এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কে কোন দল করেন, কে বিশ্বকাপে জিততে পারে, এই ধরনের প্রেডিক্টেবল থিওরি আপনারা জানাতে পারেন আমাকে। যদি এই ভিডিওর একটা নেক্সট পার্ট লাগে আপনাদেরকে তাও বলবেন। আমি ব্রাজিল আর্জেন্টিনার এমন কিছু ফ্যাক্ট নিয়ে একটা ভিডিও তৈরি করব যেটা জানলে হয়তো বা আমি নিজেই অবাক হয়ে যেতে পারবো। সো ইয়া, দ্যাট ওয়াজ দ্য ভিডিও।